জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, গত ক্লাসে আমরা যে ক্লাস এ এমপ্লিফায়ার পড়েছিলাম সেটার লিমিটেশন কি ছিল বলো দেখি। স্যার, আমরা যদি লোড না লাগাই হচ্ছে ভিসিসি অন মানে রেখে দিই, ইনপুট, তাও পাওয়ার লস হতে থাকে। হ্যাঁ, লোড না লাগিয়ে বলার দরকার জি নেই স্যার, যে ইনপুটটা। আমরা যদি ইনপুট সিগন্যাল না ইউজ করি, মানে এমপ্লিফায়ার কে যদি ইউজ নাও করি তবুও সে পাওয়ার লস করবে। এটা কারণ কি? কারণ হলো আমরা ট্রানজিস্টরটাকে লোড লাইনের মিডল পয়েন্টে বায়াস করি, সেই জন্য সবসময় ওই আইসি কিউ কারেন্টটা ফ্লো করতে থাকে। তাহলে এই প্রবলেম সলভ করার জন্য যেই সার্কিট সেটার নাম হলো ক্লাস বি এমপ্লিফায়ার। ঠিক আছে, এটা হলো ক্লাস বি স্যার, এমপ্লিফায়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। স্যার, আগের দিনের ক্লাসে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে বলো, আর ম্যাথে প্রবলেম থাকলে ইনপুটে আমি ভেরি উইক সিগন্যাল দিলাম। উইক সিগন্যাল মিন্স এর এনার্জি কম, তাই না, পাওয়ার কম। আচ্ছা, আউটপুটে গিয়ে আমি বেশি পাওয়ার পেলাম। এখন বেশি পাওয়ার পাচ্ছি, এর মানে কি টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে বেশি এনার্জি পাচ্ছি, তাই তো? জি স্যার, হ্যাঁ। এই এনার্জিটা আসলো কোথা থেকে? জি স্যার। জি এই স্যার। ডিসি লোড লাইনের তুমি অপারেটিং পয়েন্ট কোথায় সেট করতে পারো? আচ্ছা ধরো আমি একেবারে আইডিয়ালি, ধরো থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি না, এখানে সেট করলাম, তাই জি না? স্যার। তাহলে এখন বলো তো বাম দিকে কতটুকু থাকলো? ভিসিসি। ভিসিসি, জি স্যার। ডান দিকে ডাবল ভিসিসি বাড়ায় আমার লাভ আছে? কারণ সুইং তো আমার ভিসিসি সমানই হবে, কারণ এসি লোড লাইন তো ডিসি অপারেটিং পয়েন্ট দিয়েই পাস করবে। কথা জি বুঝো নাই? স্যার। মানে স্যার, সিগন্যালের জন্য উপরে নিচে স্পেস হচ্ছে ভিসিসি পরিমাণ। হ্যাঁ, সেই জন্য আর ওদিকে আমার অত বাড়িয়ে লাভ নেই। বুঝতে আচ্ছা স্যার। পেরেছো? আচ্ছা, আমি যদি এখানে একটা পয়েন্ট ধরি যে এটা হলো আমার কি লাইন, সে এটা হলো, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, এটা হলো আমার অপারেটিং পয়েন্ট, ঠিক আছে? এটা হলো আমার অপারেটিং পয়েন্ট। এখন এই অপারেটিং পয়েন্টে তুমি বলতে চাচ্ছ স্যার অনেক বাড়াবো, ঠিক আছে আমি অনেক বাড়ালাম, এই পর্যন্ত না, হয় নাই নাকি আরো বেশি চাচ্ছিল তুমি?
আচ্ছা জি আরেকটু বেশি বাড়াই, ঠিক আছে, এই পরিমাণ বাড়াই দিলাম, এই যে, তাই না? জি এত স্যার। এত বড় করে দিলাম, তাতে লাভ কি? সুইং তো আমার এটার তো অ্যাক্রোসি হবে, জি তাই স্যার, না? ওইটা বি অ্যাম্পলিফায়ার, আচ্ছা তোমাদের মনে আছে যে ক্লাস বি অ্যাম্পলিফায়ার কত ডিগ্রি কন্ডাক্ট করে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি, এটার অ্যাকচুয়াল কনসেপ্টটা হলো এখানে অ্যাম্পলিফায়ারের মধ্যে দুইটা ট্রানজিস্টর থাকবে, পজিটিভ হাফ সাইকেলের জন্য একটা ট্রানজিস্টর কন্ডাক্ট করবে, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য আরেকটা ট্রানজিস্টর কন্ডাক্ট করবে, ঠিক আছে? তাহলে আমরা জানি পজিটিভ হাফ সাইকেল, একটা হাফ সাইকেল মানে 180 ডিগ্রি, নেগেটিভ হাফ সাইকেল অ্যানাদার 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এরকম একটা সার্কিট আমরা তৈরি করতে পারি। দেখো এখানে এইটা হলো কোন দিক থেকে শুরু করব, এখান থেকে শুরু করি। এই ট্রানজিস্টরটাকে অপারেটিং পয়েন্টটা, ডিসি অপারেটিং পয়েন্টটা তার 0 ভোল্টে সেট করা আছে, দেখো, সরি 0 ভোল্ট কেন বলি, 0 কারেন্টে সেট করা আছে। আমরা ডিসি অপারেটিং যখন ক্যালকুলেট করব, তোমাদের মনে আছে যে আমরা এসি সিগন্যালকে 0 ধরবো, তাই না? এসি সোর্সকে কি ধরবো? 0। 0। তাহলে এখানে যে এসি সোর্স আছে সেটাকে মনে করো শর্ট করে দিলাম, তাহলে এখানকার এসি সোর্সটাকে এই শর্ট করে দিলাম, শর্ট করে দিলে এই, না সরি ভুল বললাম না, ভোল্টেজকে শর্ট করতে হলে, হ্যাঁ ঠিকই আছে, ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হলে এটাকে কি করে দিতে হবে, এরকম শর্ট করে দিতে হবে। কিন্তু এখানে একটা ক্যাপাসিটর থাকে, থাকে না? জি স্যার। তাহলে এটা কি হলো, আসলে যদিও আমি শর্ট করেছি কিন্তু ইনফ্যাক্ট এটা ওপেনের মতো হয়ে গেল, তাই না? কারণ ক্যাপাসিটরটা তখন ওপেন হিসাবে ইউজ হবে, ঠিক তো? জি স্যার। তাহলে এই অবস্থায় বলো, এই টার্মিনালটা আমার ওপেন আছে, তাহলে এই টার্মিনালটা তোমরা যদি ভোল্টেজ দাও, তাহলে বেস কারেন্ট কতটুকু ফ্লো করবে? 0। ডিলিট করে ফেললাম নাকি, গেল কোথায়? ও, নিচে চলে গেছে, এই জিরো, জিরো ফ্লো করবে। তাহলে এখান দিয়ে যদি 0 কারেন্ট ফ্লো করে, তাহলে বলো তো এটার অ্যাক্রসের ভোল্টেজ কত? 0। না, ঠিক করে বলো। স্যার 0.7। আহ, না। এই ভিসি এর ইকুয়েশন বলো, ভি ও ভিসিসি মাইনাস। ভিসিসি থাকবে শুধু। ভিসিসি থাকবে, থাকবে। হ্যাঁ VCC ভিসিসি। কারণ কি এখানে যত রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ডিসি রেজিস্ট্যান্স থাকে, সেটা তোমরা পড়েছিলে হলো আর পি ওয়াই নাকি? জি স্যার। আর পি ওয়াই প্রাইমারি রেজিস্ট্যান্স ট্রান্সফরমারের। তাহলে সেই রেজিস্ট্যান্স দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো করবে না, কেন? এখান দিয়ে যখন বেজে ভোল্টেজ যখন 0, বেস কারেন্ট যখন 0, তখন আমার ইয়ে কি, এই কালেক্টর কারেন্ট কত? বেস কারেন্ট 0 হলে কালেক্টর কারেন্ট কত? কারেন্ট 0। 0। কালেক্টর কারেন্ট যদি তোমার 0 হয়, তাহলে এখানে তোমার ইয়ে কত, ভোল্টেজ ড্রপ কত, এই লোডে ভোল্টেজ ড্রপ কত? 0। ভোল্টেজ ড্রপ 0। তাহলে এই যে ভিসিসি এখানে অ্যাপ্লাই করেছো, সেই পুরো ভিসিসি কোথায় চলে যাবে? ভিসিই তে। হ্যাঁ, তাহলে ট্রানজিস্টর। ট্রানজিস্টরে। তাহলে আমাদের একটা একটা ইয়ে ছিল যে
অপারেটিং পয়েন্ট বলতে বোঝায় যে জিরো এসি সিগনালে ট্রানজিস্টরের স্ট্যাটাসটা কি, সে কতটুকু কারেন্ট ফ্লো করছে, আর ভিসি এর অ্যাক্রসের ভোল্টেজ কত। তাহলে ভিসি এর অ্যাক্রসের ভোল্টেজ পেলাম কত, ভিসিসি ভিসিসি কারেন্ট পেলাম কত, 0 জিরো। তাহলে এই অপারেটিং পয়েন্টটাকে যদি আমি সেট করি, এইখানে নিয়ে সেট করলাম, এই অপারেটিং পয়েন্ট x অক্ষে সে এই x এখানে, অক্ষে জি স্যার এখানে চলে আসবে, তাই না? জি এখানে স্যার চলে আসবে। তাহলে ডিসি লোড লাইন তুমি এখন যদি বের করতে চাও, স্যার ডিসি লোড লাইন কত হবে, তাহলে ডিসি লোড লাইন হলে এবার এটাকে জিরো কনসিডার করো, এই যে এই পয়েন্টের ভোল্টেজটাকে জিরো কনসিডার করো, ঠিক আছে? তাহলে এটাকে যদি জিরো কনসিডার করো তখন আইসি কত হবে, আইসি হবে কত বলো দেখি, ভিসিসি ডিভাইডেড বাই আরবি আরপিওয়াই, আরবিওয়াই আরপিওয়াই, হ্যাঁ আরপিওয়াই এর ভ্যালু ছোট না বড়, একটু কমন সেন্স থেকে বলো দেখি। আরএল থেকে বড় স্যার। হ্যাঁ এটা বড়, এই আরএল থেকে বড় জি স্যার, টার্ন রেশিওর বর্গের সমানুপাতিক। না, তুমি তো আবার রেশিওতে গেলে তো এসিতে চলে গেলা। ট্রান্সফরমারে ফিডব্যাক হবে হলো শুধু এসির জন্য, হ্যাঁ ওই তুমি যেটা বললো টার্ন রেশিওর স্কোয়ারের সমান, সেইটা এখন আর অ্যাপ্লিকেবল না, কারণ আমরা ভায়াসিং নিয়ে ডিসকাস করছি, আমরা ডিসি লোড লাইন নিয়ে ডিসকাস করছি। তো ডিসি লোড লাইনে এই রেজিস্ট্যান্সটাই আসবে, এটা একটু ছোট হয়, আর ছোট হওয়ার কারণেই এই যে কারেন্টটা একটু বড় হবে, বুঝতে পারছো? তাহলে এই সব জায়গায় কোথাও আমরা অপারেটিং পয়েন্টটা পাবো, লোড লাইনটা আর উপরে পাবো, ধরো এইরকম কোথাও পাবো, ঠিক আছে? তাহলে জি স্যার। এখানে আর কি ডিসি লোড লাইনটা ড্র করে নাই, ডিসি লোড লাইনটা ড্র করে নাই, এসি লোড লাইনটা ড্র করবে, কারণ আমাদের এসিটাই দরকার। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড ট্রানজিস্টরে আসো। সেকেন্ড ট্রানজিস্টরে দেখো কি আছে, সিমিলারলি সেকেন্ড ট্রানজিস্টরের এখানে জিরো ভোল্টেজ দেয়া আছে, ঠিক কিনা? জি স্যার জি স্যার। সেকেন্ড ট্রানজিস্টর আমরা জিরো ভোল্টেজ দিয়েছি। আচ্ছা তাই যদি হয় তাহলে সেকেন্ড ট্রানজিস্টরও একই ভাবে হবে বায়াস, বেস কারেন্ট কত হবে, 0 জিরো জিরো হবে। বেস কারেন্ট জিরো হলে তোমার ইয়ে কত হবে, কালেক্টর কারেন্ট কত হবে, 0 কালেক্টর কারেন্ট জিরো জিরো হবে। তাহলে এটা কি একই পয়েন্টে হলো না বলো তো? জি জি স্যার। স্যার। তাহলে এটারও অপারেটিং পয়েন্ট, সেকেন্ড ট্রানজিস্টরের অপারেটিং পয়েন্ট আমরা এখানে সেট করলাম। তাহলে বলা যাচ্ছে কি দুইটা ট্রানজিস্টরের অপারেটিং পয়েন্ট সেম পয়েন্টে, ঠিক আছে, এক্স অ্যাক্সিস এর উপরে কোথাও। আচ্ছা এইবার আমরা জানি যে এসি লোড লাইনটা ডিসি অপারেটিং পয়েন্ট দিয়েই পাস করে, তাই না? জি স্যার। আচ্ছা, আর এসি লোড লাইন ড্র করতে হলে আমাদের কি জানা লাগে, এসি লোড জানা লাগে, ঠিক আছে? এটা ডিলিট করতে পারতেছি না কেন, ইরেজ হচ্ছে না কেন? এই এমএস ওয়ার্ড মাঝে মধ্যে কাজ করে না। আচ্ছা তাহলে এসি লোড লাইনের এসি রেজিস্ট্যান্স কত বলো, আরপিওয়াই প্লাস স্মল আরএল। স্মল আরএল। স্মল আরএল কোথা থেকে আসবে, গত ক্লাসে শিখেছো, এই ক্যাপিটাল আরএল ওই টার্ন রেশিওর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে প্রাইমারিতে তার ভ্যালু আমরা পেয়ে যাব, রাইট? তাহলে এখন কি পেয়েছো বলো তো, এখন তুমি এসি রেজিস্ট্যান্স পেয়ে গেছো, এসি লোড রেজিস্ট্যান্স, তাই না? জি স্যার। তাহলে এসি লোড রেজিস্ট্যান্স এর ভ্যালুকে যদি 1 এসি লোড রেজিস্ট্যান্স এবং সামনে মাইনাস যদি দাও, তাহলে এটা কিসের স্লোপ চলে আসে, এটা চলে আসে এসি লোড লাইনের স্লোপ। তাহলে আমরা স্লোপও জানি এবং একটা পয়েন্টও জানি, তাহলে এবার লোড লাইনটা ড্র করে ফেলতে পারবো না? জি স্যার আরেকটা মেথড আছে, সেটা মেথডটা কি, যে রেজিস্ট্যান্স জানার পরে তোমাকে একটা কারেন্ট চিন্তা করতে হবে, যে এখানে এখন ধরো 5 এম্পিয়ার কারেন্ট, অথবা যে কোনো একটা সুবিধাজনক একটা, তুমি ধরো এখন এই পয়েন্টে কারেন্টের ভ্যালু কত, 0, ঠিক আছে? এই পয়েন্টে কারেন্টের ভ্যালু কত, জিরো 0। এখন মনে করো আমি 5 এম্পিয়ার চেঞ্জ ধরলাম, যে কারেন্টের ভ্যালু কত এম্পিয়ার বেড়ে গেল, 5 5 এম্পিয়ার বেড়ে গেল। তাহলে এই 5 এম্পিয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কাকে, এসি রেজিস্ট্যান্স কে। তো এসি রেজিস্ট্যান্স কে মাল্টিপ্লাই করলে আমার কি চলে আসবে, এসি Voltage রেজিস্ট্যান্স resistance। এবার মাল্টিপ্লাই একটা সব পেয়ে গেলাম আমরা, ডেল আই সি, সি ডেল আই সি কত ধরেছিলাম, 5 5 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ 5 মিলি অ্যাম্পিয়ার। আর ডেল এই ভি সিই কিভাবে পেয়ে গেলাম বলো, ওই 5 ইনটু
এসি আর রেজিস্ট্যান্স এসি রেজিস্ট্যান্স, রাইট। তাহলে এই দুইটা ভ্যালু এখন তুমি এখান থেকে, আমরা জানি কারেন্টের ভ্যালু তুমি চিন্তা করতেছো বাড়লো, কতটুকু বেড়ে গেল, কতটুকু পর্যন্ত, এই পর্যন্ত গেল। তাহলে এখানে এই পয়েন্ট থেকে আমার কি হবে, ভিসি কমবে, বুঝতে পেরেছো? জি স্যার ভিসি কমবে। তাহলে এইবার এখান থেকে একটা লাইন ড্র করো, আর এখান থেকে একটা লাইন ড্র করো। তাহলে এই দুইটা লাইন থেকে আমি কি পেয়ে যাব, একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে যাব। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে দিয়ে আমি কি করব, এই এসি লোড লাইনটা ড্র করে ফেলবো। প্রসেসটা বোঝা গেল? জি স্যার আচ্ছা, তাহলে আমাদের এসি লোড লাইনটা হয়ে গেল। এখন এই সার্কিটের জন্য আমরা দুইটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভকে একটু, একটাকে লিখি হলো নরমাল ফর্মে আর একটাকে ইনভার্ট ফর্মে লিখি। ইনভার্ট ফর্মে লেখার কারণটা কি, যেন এসি লোড লাইনটা কন্টিনিউয়াস হয়। দেখো স্যার ইনভার্ট ফর্ম বলতে কি এই যে বুঝছেন? দেখো ইনভার্টেড করে দিয়েছি আমরা, উল্টা করে লিখি উল্টা করে দিছি। আচ্ছা আচ্ছা এই যে এটা আসলে এরকম ছিল না, এটা তো এটার মতোই ছিল। দুইটা ট্রানজিস্টর কি ট্রানজিস্টর, দেখো দুইটাই কিন্তু এনপিএন ট্রানজিস্টর, তাই না? জি স্যার তাই দুইটার এরকমই হইতো, এই যে এরকমই হইতো, কিন্তু এটারে আমি কি করলাম, উল্টা করে প্রথমে দিলাম। উল্টা করে দিলাম। উল্টা করে দিলাম, আবার ফ্লিপও করা হয়েছে না, একটা হরিজন্টাল ফ্লিপ, একটা ভার্টিক্যাল ফ্লিপ। ফ্লিপ বোঝো ভার্টিক্যাল ফ্লিপ। তোমরা? জি স্যার হ্যাঁ, জি তাহলে এই যে পাশে এটা কেন করলাম হলো এই লোড লাইনটাকে কন্টিনিউয়াস করার জন্য। কারণ এই লোড লাইন বরাবর আমার একটা সুইং হবে কোন একটা সাইকেলের জন্য, আর এই লোড লাইন বরাবর আরেকটা সুইং হবে, ঠিক আছে? কারণ একটা ট্রানজিস্টর কন্ডাক্ট করবে হলো পজিটিভ সাইকেলকে, আর একটা কন্ডাক্ট করবে নেগেটিভ সাইকেলকে। তাহলে এবার আমরা অপারেশনে চলে আসি না, অপারেশনে চলে আসি। আচ্ছা, আউটপুট দেখো কিভাবে করা আছে। একটা ট্রান্সফরমার নেওয়া হয়েছে, এই ট্রান্সফরমারের প্রাইমারিতে সেন্টার ট্যাপ আছে। সেন্টার ট্যাপ বুঝো তো, এই যে মাঝখানের পয়েন্টটা, এই। তাহলে এই সেন্টার ট্যাপে আমরা কি দিয়েছি, ভিসিসি দিয়েছি। এই সেন্টার ট্যাপের মধ্যে ভিসিসি দিয়েছি। এখন যখন আচ্ছা, আরেকটা বিষয় বলা হয় নাই, দুইটা ইনপুটের দিকে তাকাও। এই অ্যাম্পলিফায়ারের জন্য তোমার দুইটা ইনপুট দিতে হবে, একটার সাথে আরেকটা 180 ডিগ্রি আউট অফ ফেজে থাকবে। হ্যাঁ, তাহলে এটা যখন পজিটিভ হাফ সাইকেল আসতে শুরু করবে, এটা তখন নেগেটিভ হাফ সাইকেল আসতে শুরু করবে। তার মানে এখানে যখন ভোল্টেজটা বাড়তে থাকবে, এটা হলো 0 ভোল্ট, এখানে ধরো 0.1 ভোল্ট, এখানে 0.2 ভোল্ট, 0.3 ভোল্ট, আর একটু বেশি লাগবে। এটা কি অ্যাম্পলিফায়ার? এটা হলো তোমার পাওয়ার অ্যাম্পলিফায়ার। পাওয়ার অ্যাম্পলিফায়ারের ইনপুট ভোল্টেজটা অলরেডি কি অ্যাম্পলিফাইড, তাই না? জি স্যার তাহলে আমরা অত কম না ধরে এখানে ধরলাম 1 ভোল্ট, এখানে 2 ভোল্ট, এখানে 4 ভোল্ট, এই। আর এটা তখন নেগেটিভের দিকে যাচ্ছে, -1 ভোল্ট, -2 ভোল্ট, -3 ভোল্ট, নাকি? জি স্যার। আচ্ছা, এখন এটা বলো তো কি ট্রানজিস্টর এটা? এম্পিয়ার এনপিএন। আচ্ছা, এখানে সিগন্যাল দেওয়ার আগে এখানকার ভোল্টেজ কত ছিল? 0 0। এখন যখন -1 ভোল্ট আসবে, এখানে ধরো -1 ভোল্টের কথাটা বললাম আমি, একটা পয়েন্ট আমরা চিন্তা করলাম যে এই পয়েন্টটার ভ্যালু কত, -1 ভোল্ট। তখন এখানে কি -1 ভোল্টই তো থাকলো, কোনো চেঞ্জ হলো না কেন? কারণ ডিসি ভোল্টেজ ছিল 0। এখানে সুপার পজিশন হবে, সুপার পজিশন হয়ে আগের 0 ভোল্ট আর এখন এই -1 ভোল্ট আসলো। তাহলে -1 ভোল্টের জন্য এই ট্রানজিস্টর কি কন্ডাক্ট করবে? নো। কেন? কারণ এনপিএন ট্রানজিস্টর নেগেটিভ ভোল্টেজের জন্য কন্ডাক্ট করে না, এটা রিভার্স বায়াস থাকে, রাইট? আচ্ছা, কিন্তু এটা কি হবে, হোয়াট অ্যাবাউট দিস ট্রানজিস্টর? এখানে ভোল্টেজটা কি, এখানে হলো এটাও এনপিএন, কিন্তু এখানে পজিটিভ ভোল্টেজটা হলো +1 ভোল্ট। তাহলে এটা কারেন্ট ফ্লো করবে। জি স্যার তাহলে এখান দিয়ে যখন কারেন্ট ফ্লো করতে শুরু করবে, তখন এখানে কি হবে, এইখানে ভোল্টেজ ড্রপ হবে এই পোলারিটিতে, এখানে প্লাস, এখানে মাইনাস, ঠিক কিনা? কারণ কারেন্ট তো এদিকে যাবে, এই, তাই জি না? স্যার তাহলে কারেন্ট যদি এইদিকে যায়, তাহলে ভোল্টেজ পোলারিটি আমি যা দিয়েছি ঠিকই আছে। জি স্যার নিচে আছে হলো তোমার ড্র, ইরেজটা হচ্ছে না আজকে, এই হয়েছে এবার। হ্যাঁ, তাহলে এই যে কারেন্টের শেপটা, এই কারেন্টের শেপটা কিন্তু এই পজিটিভ সাইকেলকে ফলো করবে, তাই না? জি স্যার কারেন্টটা তাহলে কি হবে, এখানকার কালেক্টর কারেন্টটা, এখানকার কালেক্টর কারেন্টটা ধীরে ধীরে বাড়তে বাড়তে উপরের দিকে যাবে, আবার কমে কমে কি হবে, 0-তে চলে আসবে, তাই না? জি স্যার তাহলে এখানকার ভোল্টেজটা কি হবে,
যখন এটা ধীরে ধীরে বাড়ছে তখন এখানকার ভোল্টেজটা ধীরে ধীরে কমবে, এই যে কমবে। কমবে। কমবে, কমে কমে আবার কি হবে, এটা যখন আবার 0 পয়েন্টে চলে আসবে তখন এখানে চলে আসবে, ঠিক না? জি স্যার। আর তাহলে এখানকার ভোল্টেজটা কি হবে বলো তো এখন? এইটা যখন কমতেছে, ভিসিসি তো ফিক্সড সে 12 ভোল্ট, তাহলে এই কালেক্টর ইমিটারের অ্যাক্রসের ভোল্টেজ যখন কমতে থাকবে তখন এখানকার ভোল্টেজ বাড়বে। বাড়তে থাকবে। তাহলে এখানে আমি যদি একটা ভোল্টেজ ড্র করি, এইরকম ভাবে একটা ভোল্টেজ তৈরি হবে। এই কারণ তোমরা তো লোডের ইকুয়েশন জানো, ওই যে ভিসি মনে নাই, যে জি স্যার। ভিসিই, ভিসি সমান কত, ভিসিসি, মাইনাস আইসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস আইসি তাহলে ভিসিসি এই মাইনাস, মাইনাস হ্যাঁ এখন এসির আইসি। জন্য যদি হয়, আমি এসির জন্য এই ছোট হাতে লিখলাম না, আর হইলো তোমরা যেন কি লিখছিলা, আর এসি, রাইট। এই তাহলে দেখো এখানকার কারেন্টটা যদি বাড়তে থাকে তাহলে এখানকার ভোল্টেজ কি হতে থাকবে, কমতে থাকবে। কিন্তু এই ভিসিসি এটা যেহেতু ফিক্সড, তাই না? জি স্যার। তাহলে এটা যেহেতু ফিক্সড, তাহলে এইটা যদি এখন কমতে থাকে তাহলে এটা কি হবে, বাড়তে থাকবে। তাহলে এই লোডের অ্যাক্রসের ভোল্টেজটা বাড়তে থাকবে। এটা বোঝা গেল তো ক্লিয়ার, যে ও ভোল্টেজ ছেড়ে দিচ্ছে, তাহলে ভিসিসি তো 12 ভোল্ট আছে, যাবে কোথায়, লোডে যাবে। তাহলে ইনপুটে আমরা একটা কি পেলাম বলতো, একটা পজিটিভ সাইকেল পেলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এই ট্রান্সফরমার কি করবে, এই যে এখানে যে ভোল্টেজটা তৈরি হবে সেই ভোল্টেজটা আসলে একটু বড় হবে, কারণ অলরেডি এটা অনেক বড়, 5 ভোল্ট 6 ভোল্ট। আসলে বড় বড় এমপ্লিফায়ারে জানো 100-150 ভোল্টও হয়। তাহলে এত ভোল্ট কোথায় পায়, ভিতরে ট্রান্সফরমার স্টেপ আপ করে নেয় যদি 12 ভোল্ট দিয়ে চলে। আর যদি ইয়া হয়, ওই যে 220 হয়, তাহলে ওখানকার ট্রান্সফরমার গুলো ওইভাবেই ডিজাইন করা হয়। আচ্ছা, তাহলে এখানে অনেক বড় ভোল্ট হইলো, এখন এই ভোল্টেজটা এই ট্রান্সফরমার কি করবে, স্টেপ ডাউন করবে, এখানে এনে সে ভোল্টেজটাকে কমিয়ে দিবে। তাহলে ভোল্টেজটা কমিয়ে দিলে এখানে কি বেড়ে যাবে, কারেন্ট বেড়ে কারেন্ট বেড়ে যাবে, ঠিক আছে, কারেন্ট বেড়ে যাবে, তখন এখান দিয়ে অনেক কারেন্ট ফ্লো করবে। তাহলে এখানে যে কারেন্ট ফ্লো করলো সেটা কি হবে, এই ফর্মের একটা কারেন্ট হবে, এবং একই ভাবে ভোল্টেজও বাড়বে। আমরা জানি এখানে তো ইনিশিয়ালি কোনো ভোল্টেজ ছিল না, তাহলে কারেন্টের সাথে সাথে তার ভোল্টেজটা বাড়বে। তাহলে লোডে আমি কি পেয়ে গেলাম বলতো, ভোল্টেজ পেয়ে গেল। ভোল্টেজ পেয়ে গেলাম, পজিটিভ হাফ সাইকেল পেয়ে গেলাম। তাহলে এই পজিটিভ হাফ সাইকেলের মধ্যে যেহেতু কারেন্ট বেড়ে গেছে, সেহেতু এর মধ্যে কি তৈরি হয়ে গেছে, পাওয়ার তৈরি হয়ে গেছে। আর এইটা যদিও স্টেপ ডাউন ট্রান্সফরমার, কিন্তু ভোল্টেজকে তো সে আর জিরো করে দিবে না, দিবে, না। না জিরো করে দিবে না। আচ্ছা, এখন বলো যে একটা কমন সেন্সের কোশ্চেন, এখানকার পাওয়ার আর এখানকার পাওয়ার, ঠিক আছে, কোন পাওয়ার বেশি কোন পাওয়ার কম? সেম হবে তো। না হ্যাঁ? Same হওয়ার কথা না? সেম হবে, রাইট, সেম হবে, সেম হবে, ঠিক আছে। কেন, ট্রান্সফরমার নিজে কোনো পাওয়ার প্রডিউস করে না, সে পাওয়ারকে ট্রান্সফার করে। আইডিয়ালি সেম, বাট প্র্যাকটিক্যালি একটু কম হবে, তাই না? এফিশিয়েন্সিটা ফ্যাক্ট না ওই যে বলছি, সেই কথাটাই তো বললাম, যে প্র্যাকটিক্যালি একটু কি হবে, কম আর কম হবে। ওই যে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি দিয়ে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, Multiply তাহলে হয়ে যাবে, পয়েন্ট, জি স্যার। হ্যাঁ মাল্টিপ্লাই হবে, রাইট। তাহলে আমরা যাই হোক, আমরা এখানে পজিটিভ হাফ সাইকেল পেয়ে গেছি, তাই না? জি স্যার। তাহলে এবার আসো, যখন সিগন্যালের নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন এই যে এটা হলো নেগেটিভ হাফ সাইকেল টুকু, নাকি? জি স্যার। এইবার এই ট্রানজিস্টর কন্ডাক্ট করবে না। করবে না। তাহলে এই ট্রানজিস্টর যদি কন্ডাক্ট না করে, তাহলে এই কারেন্ট আমরা এখানে করে দিলাম, এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তো এখান দিয়ে ফ্লো না করলে এবার এখানে পজিটিভ আসবে, তাই না? তাহলে এখানে জি যদি স্যার। পজিটিভ আসে, এখানে পজিটিভ, সেই এরকম একটা পজিটিভ ভোল্টেজ আসবে, সেই ভোল্টেজটা এই যে এখানে দেখতেই পাচ্ছ, এই। তাহলে এই পজিটিভ ভোল্টেজের জন্য আবার সেই এই দিকে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। তো এইদিকে কারেন্ট ফ্লো করলে এখানকার ভোল্টেজ কমবে, এখানকার ভোল্টেজ কমলে এখানকার ভোল্টেজ কি হবে, বাড়বে, এবং এখানেও সেই একই শেপটা ফলো করবে, তাই না? এই এরকম শেপ ফলো করবে। আচ্ছা, সাইনোসয়েডাল ফর্ম, নেগেটিভস। আচ্ছা, এখন বলো এখানে কারেন্ট কোন দিকে ফ্লো করলো, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে এখানে বলো তো ট্রান্সফরমারের কোথায় প্লাস হবে, উপরে 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 না? প্লাস। আগের বার উপরে কি প্লাস ছিল না মাইনাস ছিল, মাইনাস ছিল। মাইনাস ছিল। তাহলে ট্রান্সফরমারের বৈশিষ্ট্য হলো যে পোলারিটি চেঞ্জ হলে আউটপুটে সে কি করে, পোলারিটি চেঞ্জ করবে। পোলারিটি চেঞ্জ করে। তাহলে দেখো এখানেও এখন একটা সাইকেল তৈরি হয়ে গেছে, এখানে যে এইভাবে দিয়েছে, যে এরকম ভাবেই একটা ভোল্টেজ তৈরি হয়েছে, একটা হাফ সাইকেল তৈরি হয়েছে। কিন্তু এই হাফ সাইকেল যখন ওই পাশে যাবে তখন সে কি করে দিবে, উল্টা করে পোলারিটি চেঞ্জ করে দেবে। পোলারিটি চেঞ্জ করে দিবে। তাহলে এই যে আমরা কি পেলাম,
একটা পেলাম, এই পাশে পেলাম, একটু আগে পেলাম পজিটিভ হাফ সাইকেল, তারপরে পেয়ে গেলাম আমরা নেগেটিভ হাফ সাইকেল। তাহলে এই প্রসেসটা চলতে থাকবে। একবার এখান দিয়ে পজিটিভ হাফ সাইকেল আউটপুটে চলে যাবে, আরেকবার এই অংশটুকু কাজ করবে, এখানে নেগেটিভ হাফ সাইকেল চলে যাবে। তাহলে আমাদের কি পুরো সিগন্যাল আউটপুটে চলে গেছে না? জি জি স্যার। স্যার। তাহলে আমরা এখন এটা কি করব, তুমি দেখো যে এমপ্লিফাই কিভাবে করব। এমপ্লিফাই করতে হলে আমাকে কি করতে হবে, এখানে কারেন্টও দিতে হবে, প্লাস কি ভোল্টেজও দিতে হবে। ভোল্টেজ তো ভোল্টেজ এমপ্লিফায়ারের মাধ্যমে এমপ্লিফাই হয়ে এখানে আসবে। আর এখানে কি পরিমাণ কারেন্ট প্রডিউস হবে, সেটা হলো ওই যে ডিসি লোড লাইন, মনে আছে তো? ডিসি লোড লাইনের দেখো, এখানে যদি ডিসি লোড লাইন হয়, এই যে আরো উপরে বলছিলাম যে হয় নাকি এই সব জায়গায়, তাহলে এখানে যেই পরিমাণ কারেন্ট আছে সেই কারেন্ট থেকে সে একদম জিরো পর্যন্ত যায়, তাই না? আচ্ছা, এটা বুঝো না, আমি বলতেছি। লোড লাইনের মধ্যে আমরা কারেন্টের ভ্যালু ধীরে ধীরে কি করতে পারবো, এই ভোল্টেজটাকে ধীরে ধীরে আমরা কমাবো নাকি? এই ভোল্টেজটা কার অ্যাক্রসের ভোল্টেজ? ইমিটার এবং কালেক্টরের ভোল্টেজ, তাই না? অ্যামিটার কালেক্টর। হ্যাঁ, এই যে ভিসি লিখছি স্যার তো। ভিসি ভিসি কমতে থাকলে আইসি কি হচ্ছে বলো? বাড়তেছে। 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 আইসি ভিসি বাড়বে। কমলে আইসি বাড়ছে, আইসি বাড়ছে। তো কমে কমে আমি এই পর্যন্ত যদি চলে আসি, সেই সময় আইসি কত? এই যে এটা, তাই না? তাহলে এখানে কারেন্টও আমরা আগে থেকেই যদি এখানে ইয়ে সেট করি যে এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা, রেজিস্ট্যান্সের ভ্যালু যদি তোমার কম থাকে, তাহলে এখানে কিন্তু অনেক ইয়ে থাকবে, কারেন্টও অনেক থাকবে। তাহলে এখানে কারেন্টও অ্যামপ্লিফাই হবে। ইনফ্যাক্ট তুমি যে কোনো টার্ন রেশিওটা ঠিক করে, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে যে কোনো কারেন্ট এখানে ফ্লো করাতে পারবে। তবে ট্রানজিস্টরের সেই পরিমাণ কারেন্ট টলারেট করার ক্যাপাসিটি থাকতে হবে। ট্রানজিস্টরের একটা লিমিটেশন থাকে, আইসি ম্যাক্স, যে একটা ট্রানজিস্টর যদি আইসি ম্যাক্স 100 মিলি এম্পিয়ার হয়, তার মধ্যে দিয়ে যদি তুমি 100 মিলি এম্পিয়ারের বেশি কারেন্ট পাস করাও, তাহলে সেটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় দেখো, যখন এখানে ভোল্টেজ ইনডিউসড হলো, উপরে প্লাস নিচে মাইনাস, তাই না? এটা হয়েছিল না? এই কথা বলো না কেন? জি স্যার। তখন উপরেও এখানে একটা পোলারিটিতে একটা ভোল্টেজ চলে আসবে। এই কেন? কারণ এটা একই কোরের মধ্যে আছে, তো এটা অটো ট্রান্সফরমারের মতো তখন কাজ করবে। আপনা আপনি চেঞ্জ। হ্যাঁ, এটা বুঝতেছো তো সবাই? স্যার কারণ এটা ওই ইন্ডাকটিভ ইফেক্টই তো কইরা কইরা ইন্ডাকটিভ ডিক্রিজ ইফেক্ট করতে না, শুরু না না, করলে। অটো ট্রান্সফরমার পড়ো নাই তোমরা? এই মানে কারেন্ট ফ্লো এর জন্য তো পোলারিটি চেঞ্জ হয়ে যায়, তাই তো? না না, অটো ট্রান্সফরমার পড়ো নাই তোমরা? ও, ট্রান্সফরমারের একটা কোর্স করা হয়েছে, তাই না? জি স্যার। জি স্যার। এই ট্রান্সফরমারের কয়েল থাকে কয়টা? দুইটা, দুইটা প্রাইমারি। প্রাইমারি এবং সেকেন্ডারি। কিছু ট্রান্সফরমার আছে একটাই কয়েল, ঠিক আছে? জি ওটা স্যার, আমরা একটু বেসিক পড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তাহলে একটাই কয়েল, একটা কয়েলের ধরো 50% এর মধ্যে ইনপুট দেওয়া হয়, 100% থেকে আউটপুট নেওয়া হয়। ঠিক আছে? ধরো 100টা টার্ন আছে, তুমি 50টা টার্নের মধ্যে ইনপুট দিলা, আর 100টা টার্ন থেকে আউটপুট নিচ্ছ, তাহলে কি হবে? ভোল্টেজ ডাবল হবে। ঠিক আছে? তাহলে এটাকে তখন তুমি যদি একটা কোরের মধ্যে, এই যে এটা হলো কোর, এই কোরের মধ্যে তুমি যদি একটা টার্ন দাও, এই অনেকগুলো টার্ন দিলাম, অনেকগুলো টার্ন দিলাম, তাহলে এখানে এখন ভোল্টেজ ইনডিউসড হয়েছে না? এখানে একটা ভোল্টেজ তৈরি হয়েছে, তো এই তার মানে কি এটা অটো ট্রান্সফরমার এখন। তাহলে আমি অর্ধেকের মধ্যে ইনপুট দিলাম, তাহলে বাকি অর্ধেকও ভোল্টেজ কি হবে? ইনডিউসড হবে, এবং একই পোলারিটিতে হবে। এই বুঝতে পেরেছো? যার কারণে যে আমরা উপরে প্লাস দিয়েছি, নিচে মাইনাস দিয়েছি। তাহলে এখানে সর্বোচ্চ ভোল্টেজ কত হয়েছিল বলো দেখি, কেউ বলতে পারো কিনা? এই ভিসি যে সুইং করলাম আমরা, কতটুকুর মধ্যে মিনিমাম কত হচ্ছে? কমে কমে ভিসি জিরো। মিনিমাম 0 হচ্ছে। তাহলে ছিল কত ভিসিসি? ভিসিসি। তাহলে ভিসিসি কমে যখন এখানে যখন 0 হয়ে গেল, তখন ট্রান্সফরমারের একটা হচ্ছে ভিসিসি চলে গেল না এখানে? জি স্যার। তাহলে এখানে যদি ভিসিসি হয়, এখানেও আরেকটা ভিসিসি, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, এখন বলো, এই ট্রানজিস্টরটা অফ আছে, তাই তো? জি স্যার। তাহলে এখানে এই ট্রানজিস্টর, এটার অ্যাক্রসের ভোল্টেজ কত? 0। কেন? ওই যে
জি এদিকে স্যার, চলে চলে গেছে, আসছে, এখানে জি। চলে আসছে। তাহলে এই যে বাকি ভোল্টেজ, এখানে এখন একটা কেভিএল অ্যাপ্লাই করে আমাকে বলো তো যে এটার অ্যাক্রসের ভোল্টেজটা কত হয়, অফ ট্রানজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজটা কত হয়? 2 মাইনাস VCC. 2 ভিসিসি, টোয়াইস ভিসিসি, রাইট। তাহলে দেখা যাচ্ছে আমরা যদিও ভিসিসি নিয়ে কাজ করছি, কিন্তু একটা ট্রানজিস্টরের কালেক্টর এবং ইমিটারের অ্যাক্রসে ম্যাক্সিমাম টোয়াইস ভিসিসি অ্যাপ্লাই হবে, ঠিক আছে? টোয়াইস ভিসিসি অ্যাপ্লাই হবে, কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। কেন কারেন্ট ফ্লো করবে না? কারণ এই পাশে কারেন্ট নাই, এই পাশে সে নেগেটিভ ভোল্টেজ দেয়া আছে। তাহলে এই ট্রানজিস্টরের ভিসিই ম্যাক্স একটা প্যারামিটার, এই ভিসিই ম্যাক্স এটা ট্রানজিস্টরের একটা প্রপার্টি। এটা কত হইতে হবে এই রেটিংটা? 2 VCC. 2 ভিসিসি। হ্যাঁ, ওই যে আমরা ডায়োডে পড়েছিলাম না একবার, এই রেকটিফায়ারে পিআইভি এর জি ভ্যালু স্যার। ডাবল হইতে হয়। জি হ্যাঁ, স্যার, ডাবল হয়ে যায় এইটা PIV. এইটা সেরকমই, যে ট্রানজিস্টরের ভিসি রেটিংটা কত হতে হবে? টোয়াইস ডাবল হতে হবে, ভিসিসি। টুয়াইস VCC. আর কারেন্ট রেটিংটা কত হইতে হবে? কারেন্ট রেটিংটা হইতে হবে তোমার ওই যে পিক কারেন্টের চাইতে যেন বড় থাকে, সর্বোচ্চ কারেন্ট যতটুকু দিচ্ছ তার চাইতে যেন বড় হয়। তাহলে এই তো অপারেশন, বুঝেছো কিনা বলো? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা। এইটা আমরা পুশ পুল এমপ্লিফায়ারও বলি। কেন বলো দেখি? এই যে এই ট্রানজিস্টরটা যখন অন হয় তখন সে ট্রান্সফরমারের মধ্যে কারেন্ট কি করে? পুল করে, টানে, দেখো টান দিল, জি স্যার। তাই না? আর এই ট্রানজিস্টরটা যখন অন হবে ট্রান্সফরমারের মধ্যে দিয়ে কারেন্ট এই দিকে ফ্লো করবে, তখন এটা কারেন্ট ট্রান্সফরমারের মধ্যে দিয়ে কারেন্ট কি করলো? পুশ। হলো। সেই জন্য এটাকে অনেক বইতে পুশ পুল এমপ্লিফায়ারও বলা হয়। আচ্ছা, এখন আসি এটা এই এমপ্লিফায়ারের লিমিটেশন, নাকি কি পড়ছে দেখি এটার পরে লিমিটেশন দিছে কিনা। এই এক্সাম্পলটা তোমাদের জন্য রেখে দিলাম। আচ্ছা, তোমরা কি এক্সাম্পল রিয়েলি দেখেছো? যে আমি গত ক্লাসে 3টা এক্সাম্পল দেখতে বলেছিলাম, দেখেছো সবাই? স্যার দেখছি স্যার। সমস্যা হয়েছে? না স্যার। আর এই মেয়েরা দেখেছো? এটা দেখেছি। হ্যাঁ, তাহলে এটাও রেখে দিলাম না, কারণ এগুলা করে দেয় এক্সাম্পল তো, একটুখানি দেখলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তা এই যে নেক্সট সমস্যা, এই ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের মেইন লিমিটেশন হইল কি? ক্রস ওভার ডিস্টরশন। ক্রস ওভার ডিস্টরশন, ঠিক আছে? এই ক্রস ওভার ডিস্টরশনটা কেন হয়? আচ্ছা, আমরা তো ধরে নিয়েছিলাম যে এখানে যখন জিরো সিগন্যাল দিব, এই যে এখানে, তখন এই ট্রানজিস্টরটা কন্ডাক্ট করতে শুরু করবে, কিন্তু প্র্যাকটিক্যালি তা হয় না। এটা যদি তোমার সিলিকন ট্রানজিস্টর হয় তখন 0.5 ভোল্টের আগে সে কন্ডাক্ট করতে শুরু করে না। আর যদি এটা জার্মেনিয়াম ট্রানজিস্টর হয় তাহলে 0.15 এইটুকু ভোল্টেজ না দিলে সে কন্ডাক্ট করতে শুরু করে না। আচ্ছা, কন্ডাক্ট করতে শুরু করলেও শুরুতে কি হয়? শুরুতে নন লিনিয়ার বেশি, এই জায়গাটুকু কি? নন লিনিয়ার। নন লিনিয়ার। তাহলে এখান দিয়ে ইনপুট ভোল্টেজ বাড়বে ঠিকই, কিন্তু ইনপুট কারেন্টটা একই রেটে বাড়বে না এখান দিয়ে যেই রেটে বাড়ে, ঠিক আছে? জি স্যার। তাহলে ইনপুট কারেন্টের শেপটা কেমন হবে আমরা একটু ড্র করার চেষ্টা করি। তো আমি আগেই করি, ধরো এইটা দিলাম, একটা হাফ সাইকেল নিলাম বড় করে, এটা হলো একটা ইনপুট হাফ সাইকেল। এখন এইটা হলো ভোল্টেজ, এখন যেটা দেখতেছো সেটা হলো কি? ভি ইন, বুঝতে পেরেছো? এখন ভি ইন এর সাথে সাথে আমি বেস কারেন্টটা ড্র করতে চাই। আচ্ছা, তুমি যদি একেবারে আইডিয়াল চিন্তা করো তাহলে বলো তো একটা পিএন জাংশনে 0.1 ভোল্ট দিয়েছো, থিওরিটিক্যালি বলবা কোনো কারেন্ট ফ্লো করবে কিনা? না স্যার। না স্যার। স্যার থিওরিটিক্যালি হলে তো করবে। করবে তো। মাইনরিটি ক্যারিয়ারের জন্য নো, করবে। মাইনরিটি কেন, মেজরিটির জন্য। মানে এমনি মানে করবে। আইডিয়ালি তো হচ্ছে আমাদের 0 ভোল্ট, মানে 0 ভোল্ট থেকে একটু জিরো দিলে ডায়োড অন হয়ে যাবে। হবে কেন? কারণ ওই যে ইয়ে আসো, ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই তো। নো, অত দরকার কি, আইডি এর এক্সপ্রেশনে আসো। সকলে শিখে ই টু দি পাওয়ার এখানে কিউ ভি ডি, না উল্টা লিখছি বোধহয়, তাই না?
ডিভাইডেড বাই কেটি। কি উল্টা লিখছি বলো তো? -1 হইতো আর কি, তাই না? জি স্যার, ই টু দি ই টু দি পাওয়ার কিউ ভিডি ডিভাইডেড বাই কেটি -1, তাই তো? তাহলে এখন বলো, যদি তুমি ইকুয়েশন ঠিক করে লিখবো, যদি তুমি এখানে 0 দাও তাহলে সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি 1, 1 তাহলে 1 - 1 কত হইলো? 0 হয়। 0। তাহলে এখানে 0 ভোল্টেজ 0 পেলাম। এইবার তুমি এখানে 0.1 দাও, 0.1 দিলে কি এইটা আমার 1 থাকবে? না স্যার। বাড়বে। হ্যাঁ বাড়বে। তাহলে এটা যদি তখন বাড়ে, তার থেকে যদি 1 বিয়োগ করো, মানে পয়েন্ট কিছু পাইলেও তো পাওয়া যাবে, তাই না? তাহলে সেটা দিয়ে এটা যখন মাল্টিপ্লাই হবে তাহলে সামান্য একটা কারেন্ট ফ্লো করবে। তাহলে এইটাকে বলি আমরা আসলে থিওরিটিক্যালি যে পয়েন্ট, মানে যে কোনো পজিটিভ ভোল্টেজের জন্যই পিএন জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। করবে, কিন্তু এর ভ্যালুটা এত কম হবে যে ওইটা মেজার করাই ডিফিকাল্ট হয়ে যাবে। ওইটা অলমোস্ট এক্স অ্যাক্সিস এর মধ্য দিয়েই কি করবে? পাস করবে। পাস করবে, ঠিক আছে? অলমোস্ট এক্স অ্যাক্সিস এর মধ্যে দিয়ে পাস করবে। তাহলে আমরা যদি একেবারে থিওরিটিক্যালি এটা ড্র করি কারেন্টটা, যে 0-র জন্য কারেন্ট ফ্লো করতে শুরু করলো, কিন্তু এইটা মনে করো, এই পয়েন্টটা মনে করো 0.7, এখানে কত? 0.7। হ্যাঁ, আমরা জানি 0.7 এ গেলে সে ফুল কন্ডাকশনে যাইতে শুরু করে। তাহলে এখান দিয়ে এরকম একটা শেপ হবে, এইখানে আসার পরে আমরা বুঝতে পেরেছো? ঠিক এখানেও এই 0.7 এর আগে, এই 0.7 এর আগে এরকম বাঁকা থাকবে, মানে কার্ভটা হচ্ছে প্রথম দিকে অনেক shallow। অনেক ইনক্রিজিং রেটটা কম থাকবে, স্লোলি ইনক্রিজ করবে। আসলে এই জায়গাটা কোন জায়গাটা জানো? এই জায়গাটা ওই যে পিএন জাংশনের সেই বাঁকা জায়গাটাই, এই যে ইনপুট ক্যারেক্টারিস্টিক, এই বাঁকা জায়গাটা, ঠিক আছে? তাহলে এটা কার জন্য ড্র করেছি? পজিটিভ হাফ সাইকেলের জন্য, বুঝো নাই? জি স্যার। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য কেমন হবে? ঠিক একই রকম হবে। তাহলে এই যে ট্রান্সফরমার আমরা যেটা পেলাম, এই ট্রান্সফরমারের মধ্যে আমরা কি দিচ্ছি? আমরা ইনপুটে দিচ্ছি আসলে যেই কারেন্ট, সেই কারেন্টটা আসলে পুরোপুরি সাইনোসয়েডাল থাকতেছে না, তাই না? তাহলে পুরোপুরি যদি সাইনোসয়েডাল না থাকে, আমরা জানি ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট কিন্তু কি হবে? সেম, কারণ একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই হয়, বিটা দিয়ে মাল্টিপ্লাই হবে, তাই না? জি স্যার। তাহলে ইনপুট কারেন্টের শেপ এবং আউটপুট কারেন্টের শেপ তো কি হবে? সেম হবে। তাহলে এখানে ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্টের শেপটা তুমি যদি ড্র করো, এখান দিয়ে যেটা যাবে সেটা হবে কেমন? সেটা হবে হইলো এই যে এরকম, এরকম। আর এখান দিয়ে যেটা যাবে সেটা হবে দেখতে কেমন? সেটা হবে হইলো এরকম, এই এই। আর এই ট্রান্সফরমার কি করবে? এই কারেন্ট দুইটার কারণে এখানে একই কারেন্ট যেই রেটে কমে, ভোল্টেজ কিন্তু একই রেটে কমবে, তাই না? এখানে, অথবা আমরা অন্যভাবে বলি যে এখানে যেই শেপে কারেন্ট প্রডিউস হবে, একই শেপের এখানে ভোল্টেজ ইনডিউসড হবে, তাই না? জি স্যার। তাহলে আমি আউটপুটে এরকম ফর্ম পাচ্ছি না, আমি এরকম ফর্ম পাচ্ছি। এই জায়গাটুকুকে বলা হচ্ছে কি? ক্রস ওভার ডিস্টরশন। ডিস্টরশন বলতে বোঝায় যে কোনো একটা আউটপুট সিগন্যাল ইনপুট সিগন্যালের শেপ থেকে ডেভিয়েট করে যাওয়া, চেঞ্জ হয়ে যাওয়া, বুঝতে পেরেছো? তাহলে এই যে শেপ তো আমার এরকম ছিল না, এখানে এরকম হয়ে গেছে। আচ্ছা, কোন পয়েন্টে হয়েছে জানো? পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল যখন চেঞ্জ হচ্ছে, তার মানে একটা ট্রানজিস্টর কন্ডাকশন শেষ করে আরেকটা ট্রানজিস্টর কন্ডাকশন যখন শুরু হচ্ছে, এইটাকে আমরা বলি ক্রস ওভার, ঠিক আছে? তাহলে এই যে এখানে ডিস্টরশন তৈরি হলো। তাহলে এই ডিস্টরশন তৈরি হলে তোমার ওই যে সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তখন মাঝে মধ্যে আমরা কথা একটু খারাপ শুনি না, মোবাইলে শুনতে পাও না? জি স্যার। কেন কথা খারাপ শোনা যায় বলো তো? ক্রসওভার ডিস্টরশনের জন্য। নো 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 নো, ক্রস ওভার না, এখনো ক্রস ওভার যাই নাই। ওই কমিউনিকেশনের জন্য যেটা হয় সেটা হলো, এটা তো কথাগুলো কেটে কেটে আসে, ফ্রেম বাই ফ্রেম আসে, তখন ফ্রেমের রেট কমে যায়, বুঝছো? সেই জন্য কেটে কেটে যায়। ফ্রেমের রেট কমে গেলে ওখানে ডিস্টরশন হয়, কিন্তু এটা ক্রস ওভার ডিস্টরশন না, কারণ তোমার এত দামি মোবাইলে যে এমপ্লিফায়ার আছে তার ভিতরে ক্রস ওভার ডিস্টরশন নেই, এগুলো ওভারকাম করা আছে, ঠিক আছে? তাহলে এই ক্রস ওভার ডিস্টরশন থাকার কারণে এই অ্যাম্পলিফায়ারটা ইনফ্যাক্ট ইউজই হয় না, বাস।
বুঝতে পেরেছো? এটা আমরা ইউজই করি না, এইটাকে আমরা এখন ওভারকাম করব। ঠিক আছে, তাহলে এটা ওভারকাম করার জন্য যে অ্যাম্পলিফায়ার আসবে সেই অ্যাম্পলিফায়ারের নাম হয়ে যাবে ক্লাস এবি অ্যাম্পলিফায়ার। ক্লাস এবি অ্যাম্পলিফায়ার কত ডিগ্রি জন্য কন্ডাক্ট করে? 90 degree. স্যার ও স্যার ঠিক করে বলো। বিটুইন 180 আর 180 আর 360 360 এর সে মধ্যে। তার মানে 180 চাইতে বেশি, মানে 180 360 থেকে কম। 360 চাইতে কম। তাহলে এবার আসো এরকম একটা সার্কিট, এই যে এই সার্কিটটা ইউজ করা হয়। ঠিক আছে, এই সার্কিটটা ইউজ করা হয়। এখন অবশ্য মোবাইলে এটা ইউজ করা হয় না, কারণ ট্রান্সফরমার আছে তো, মোবাইলের ভিতরে ট্রান্সফরমার থাকে না। আগের যে রেডিও রিসিভার ছিল সেখানে, টেলিভিশনে আগের যে টেলিভিশন ছিল, এখন তো আসলে সবকিছু সব আইসি আর ক্যাপাসিটরের মধ্যে চলে গেছে। আইসির ভিতরে সব এমপ্লিফায়ার দিয়ে দেয় আর ক্যাপাসিটর দিয়ে আমরা আউটপুটে লাগাই। তবে যাই হোক, এই জিনিসগুলো আইসির ভিতরে তো তৈরি করতে হয়, তাই না? সেই জন্য সার্কিট বা সিস্টেম খুললে তুমি এগুলো দেখতে পাবে না, এগুলো সব আইসির ভিতরে চলে গেছে। আগে দেখা যেত ট্রানজিস্টর যেই ছিল রেডিও রিসিভার, সেখানে এটা ইউজ করা হতো। এখানে কয়টা ট্রান্সফরমার আছে? দুইটা। দুইটা। একটাকে বলা হয় ইনপুট ট্রান্সফরমার, আর একটাকে বলা হয় আউটপুট। আউটপুট ট্রান্সফরমার। এই বাজারে গেলে যদি বলা হতো যে অ্যাম্পলিফায়ারের ট্রান্সফরমার দেন, তোমাকে জিজ্ঞাসা করবে দুইটা লাগবে, হ্যাঁ, তাহলে সে একটা দিবে ইনপুট ট্রান্সফরমার, একটা দিবে আউটপুট ট্রান্সফরমার। Output তার মানে transformer. এগুলো এত কমন যে এগুলো পেয়ার পেয়ার বিক্রি হতো, বুঝতে পারছো? এখন অবশ্য পাওয়া যাওয়ার সম্ভাবনা কম। তাহলে এক পেয়ার ট্রানজিস্টর লাগবে, ট্রান্সফরমার লাগবে। ইনপুট ট্রান্সফরমারটা হলো প্রাইমারি, ঠিক আছে, সেকেন্ডারিতে সেন্টার ট্যাপ। আউটপুট ট্রান্সফরমারটা হলো ইনপুটে Input আর sensitive. আউটপুটে নরমাল। হ্যাঁ নরমাল। এখন ধরো স্যার একটা কিনে এরকম সেম জিনিস দুইটা কিনে এখানে এনে উল্টায় দিব, হবে না, কারণ এইটা টার্ন রেশিও আর এটা টার্ন রেশিও সেম না। বুঝতে পেরেছো? Yes, sir. কারণ এটার সেকেন্ডারি ড্রাইভ করতেছে মাত্র 16 ওহমকে, আর এটার সেকেন্ডারি ড্রাইভ করবে কিলো ওহম। কারণ আমরা জানি এটার এসি রেজিস্ট্যান্স কি হয়, কমন ইমিটার এমপ্লিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স কেমন হয়, 1 কিলো ওহমের মতো হয় না? Yes, sir. হ্যাঁ, তার চেয়ে বেশি হয়। এখানেও একটা আছে, এটাও বিটা টাইমস হয়ে যাবে, সেই জন্য সেম না। আচ্ছা, এখন চলে আসো, এই এমপ্লিফায়ারটা তোমাদের কাছে পরিচিত কিনা? এটা লাস্টের ভোল্টেজ ডিভাইডার বায়াস। The voltage Voltage- divider. রাইট, এটা আমরা পড়েছি। এইটাকে বলা হচ্ছে, এটা তোমরা পড়েছো, এটাই হলো কমন ইমিটার এমপ্লিফায়ার Yes, Yes, sir. sir. Voltage divider. উইথ ভোল্টেজ ডিভাইডার বায়াস। তাহলে এই কমন ইমিটার এমপ্লিফায়ারটা, এটা হলো তোমার, এটা হলো স্মল সিগন্যাল এমপ্লিফায়ার অথবা ভোল্টেজ এমপ্লিফায়ার, আমরা যেগুলো পড়ে আসছি এতদিন। তাহলে এখানে দেওয়া হবে খুব ছোট একটা সিগন্যাল, বুঝতে পেরেছো? Yes, sir. এই ছোট সিগন্যালের ভোল্টেজটাকে এটা এমপ্লিফাই করবে, ভোল্টেজটাকে এমপ্লিফাই করে এখানে সে একটা বড় ভোল্টেজ বানিয়ে ফেলবে। এই বড় ভোল্টেজটা মানে এখানে এমপ্লিফাইড ভোল্টেজটা দেওয়া হবে কোথায়? এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে, এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে। তাহলে এখানে যে ভোল্টেজটা চলে আসলো সেই ভোল্টেজটা কেমন? সেই ভোল্টেজটা বড় ভোল্টেজ। আর এইটা কি করবে? এইটা হলো পাওয়ার এমপ্লিফায়ার, এই যে ক্লাস এবি পাওয়ার এমপ্লিফায়ার। ঠিক আছে, তাহলে এই পাশে হলো ভোল্টেজ এমপ্লিফায়ার, এই পাশে হলো কি পাওয়ার এমপ্লিফায়ার। Power amplifier. এখানে হলো সোর্স মানে ইনপুট সিগন্যাল, আর এখানে হলো তোমার লোড, বুঝতে পেরেছো? Load. এখানে লোড। এখানে যদি কেউ একটা মাইক্রোফোন লাগিয়ে কথা বলো, এখানে একটা মাইক্রোফোন লাগিয়ে কথা বলো, আর এখানে যদি একটা লাউড স্পিকার লাগিয়ে দাও, তাহলে সেই কথাগুলো তোমার এমপ্লিফাই হয়ে শোনা যাবে। শোনা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এইটা নিয়ে ডিসকাস করব না, করব? কারণ এগুলো তো তুমি জানো। এই ভোল্টেজ এমপ্লিফায়ার, এটাকে এই ভোল্টেজ এমপ্লিফায়ারের কি কি নাম আছে শোনো। এক নম্বরে হলো স্মল সিগন্যাল এমপ্লিফায়ার, তাই না? জি স্যার। কেন স্মল সিগন্যাল এমপ্লিফায়ার? স্যার জাংশন ক্যাপাসিটেন্স ইফেক্টিভ থাকে না, স্মল এটা সিগন্যাল এমপ্লিফাই করে। না, অ্যানসার তো হলো না, অন্য কেউ বলো। স্মল সিগন্যাল কে অ্যামপ্লিফাই করে। স্মল সিগন্যাল কে অ্যামপ্লিফাই করে। হ্যাঁ, আরেক নাম হলো ভোল্টেজ এমপ্লিফায়ার। কেন? ভোল্টেজ অ্যামপ্লিফাই
তো এটা শুধু কারণ ভোল্টেজকে অ্যামপ্লিফাই করে, রাইট, কারেন্টকে করে না। কারেন্টকে অ্যামপ্লিফাই করে না, খুব একটা করে না, অল্প করে, তাহলে ভোল্টেজ অ্যামপ্লিফায়ার গেল। এইটাকে প্রি অ্যামপ্লিফায়ারও বলা হয়। প্রি পূর্বে একবার অ্যামপ্লিফায়ার, অ্যামপ্লিফাই করে রাখে। হ্যাঁ, সে পাওয়ারের আগে সে অ্যামপ্লিফাই করে, খুব পাওয়ার আগে কমে, একবার অ্যামপ্লিফাই করে। ঠিক আছে। এইটাকে প্রি অ্যামপ্লিফায়ার বলা হয়। তাহলে এই কয়েকটাই নাম, স্মল সিগন্যাল অ্যামপ্লিফায়ার, ভোল্টেজ অ্যামপ্লিফায়ার, আর হলো প্রি প্রি অ্যামপ্লিফায়ার। অ্যামপ্লিফায়ার। গুড। তাহলে এটা স্মল সিগন্যাল অ্যামপ্লিফায়ার হলে এটা কি হবে? লার্জ সিগন্যাল অ্যামপ্লিফায়ার। জি স্যার। আর এইটাকে তুমি যদি ভোল্টেজ অ্যামপ্লিফায়ার বলো, তাহলে এটাকে কি অ্যামপ্লিফায়ার বলবে? পাওয়ার অ্যামপ্লিফায়ার। পাওয়ার অ্যামপ্লিফায়ার। আর এটাকে যদি প্রি অ্যামপ্লিফায়ার বলো, তাহলে এটাকে কি বলবো? পোস্ট বল, অ্যামপ্লিফায়ার। পোস্ট পোস্ট অ্যামপ্লিফায়ার। অ্যামপ্লিফায়ার। এই টার্মটা ইউজ করে না, এটাকে তখন বলে ড্রাইভার। ড্রাইভার। ঠিক আছে, কি বলে? ড্রাইভার Driver. অ্যামপ্লিফায়ার। Why? ড্রাইভার। Because this stage drives the load. ঠিক আছে, সেই জন্য এটাকে ড্রাইভার বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে চলে আসি যে এটা কেন এ বি হলো, why not বি? এই যে এখানে খেয়াল করে দেখো, এ একটা রেজিস্ট্যান্স, এ একটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স দিয়ে আমি ভিসিসি কে ভোল্টেজ ডিভাইড করেছি না, কারেন্ট এইদিকে ফ্লো করবে, জি স্যার। তাহলে ভোল্টেজটা ডিভাইড হবে। এন্ড ভোল্টেজটা তুমি ডিভাইড করে মানে যে কোনো ভোল্টেজ তুমি এখানে প্রডিউস করতে পারবে, সে 1 ভোল্ট, ঠিক আছে, 0.7 ভোল্ট, 0.8 ভোল্ট, ঠিক আছে, 1.2 ভোল্ট, বাড়ানো যাবে না? জি স্যার। সেরকমই বানিয়েছে, কিন্তু দেখো উপরে দিয়েছে 15K আর নিচে দিয়েছে কত? 560 ওহম। তাহলে তোমরা একটু ক্যালকুলেশনটা করো তো, কত আসে এখানে? কত আসছে? 1 পয়েন্ট সামথিং আসার কথা। কেউ কি করতেছো নাকি সবাই অন্যের জন্য ওয়েট করছো? তোমরা কি ক্যালকুলেটর দেখতে পাচ্ছ আমার? জি তাহলে স্যার, এখানে দেখতে পাচ্ছি। 15K মানে কত? 15K, ও সরি, উপরে 15K দিব না তো, উপরে দিব হলো 27। 27 হ্যাঁ, স্যার, মাল্টিপ্লাইড বাই 0.97 আসে মেবি। 0.97 না, জি স্যার। মাল্টিপ্লাইড বাই, সরি কি দিলাম, ও আচ্ছা ঠিক আছে, 0.56 নাকি, জি স্যার, 0.56, 0.56। হ্যাঁ, ডিভাইডেড বাই, হ্যাঁ ডিভাইডেড বাই হলো কত? 15 প্লাস 0.56। 0.56, হ্যাঁ 56, 0.97 জি স্যার। কত আসছে? 0.97 আসছে। 0.97। হ্যাঁ ঠিকই আছে, 0.97 হলে একটু কম হয়েছে, জানি না, এটা এখান দিয়ে বোধহয় খুব কম কারেন্ট চিন্তা করা হয়েছে। ঠিকই আছে, এই যে 0.7 এর পরেই তো কারেন্ট ফ্লো করতে শুরু করবে, তাই না? জি স্যার। তাহলে 0.97ই এটার জন্য, এগুলা আমরা শিখবো ভ্যালু কত দিতে হবে। আচ্ছা, এখন এখানে যে ভোল্টেজটা তৈরি করলাম, সেই ভোল্টেজটা কোথায় দিয়ে দিতে হবে? বেজে দিয়ে দিতে হবে, তাই না? ভোল্টেজ ডিভাইডার বায়াসে তুমি যখন ভোল্টেজকে ডিভাইড করেছো, সেই ভোল্টেজটা দিয়েছো কোথায়? বেজে দিয়েছে। বেজে দিয়েছো, এই যে বেজে। তাহলে এই ভোল্টেজটা বেজে দিতে গিয়ে যদি এমন করি যে এই টার্মিনালটাও বেজের সাথে কানেক্ট করে দিলাম, এখানে এইটাও বেজের সাথে কানেক্ট করে দিলাম, তাহলে কি প্রবলেম হবে বলো তো? দুইটার বেজেই এখন 0.79 চলে গেল নাকি? তো দুইটাই অ্যাক্টিভ হয়ে যাবে এট দ্য সেম টাইম। হোক, অ্যাক্টিভ করবো আমরা দুইটাকেই, দিয়েছি, কিন্তু যেটা হলো সেটা হলো এই ট্রান্সফরমারের সেকেন্ডারি শর্ট সার্কিট হয়ে গেছে। ও আচ্ছা, সেন্টার ট্যাপ তো। এই যে এই যে এই যে, জি স্যার। সেই জন্য এইভাবে সরাসরি দেয়া যাবে না, দিতে হইলো কোথায়? ট্রান্সফরমারের সেন্টার ট্যাপে। তাহলে বলো স্যার কিভাবে পেলো? হ্যাঁ, এটা তো ডিসি ভোল্টেজ, তাই না? ডিসি ভোল্টেজের জন্য ট্রান্সফরমারের টার্ন গুলো তো খুব মানে ইন্ডাকটিভ কোনো প্রপার্টি সে শো করবে না, শুধু ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কাজ করবে, তাই না?
जी सर তাহলে এখানে মনে করো 0.79 আছে, সেই 0.79 এখানে ধরো 10 ওহমের মধ্য দিয়ে এখানে চলে আসলো। এই যে এখান দিয়ে 10 ওহমের মধ্যে এখানে একটা 10 ওহম চিন্তা করো, যে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এই, তাহলে 10 ওহমের মধ্য দিয়ে এখানে এসে কত ভোল্টেজ পেয়ে গেল? 0.79 ভোল্টেজ পেয়ে গেল। এখন বলতে পারো স্যার একটু কারেন্ট তো ফ্লো করবে, একটু কারেন্ট ফ্লো করলে এখানে তো একটু ড্রপ হবে। হ্যাঁ সবই ঠিক আছে থিওরিটিক্যালি, কিন্তু সেটা খুবই কম হবে। বুঝতে পেরেছো? जी सर এখানেও ঠিক একই অবস্থা, এখানে 0.97 আছে, তাহলে এখান দিয়ে আসার পথে সামান্য একটু ড্রপ হয়ে এখানে ভালো হয়তো 0.95 টাইপ চলে আসবে, তাই না? তাহলে দুইটা ট্রানজিস্টরের বেজে এখন কি পেয়ে গেল? একটা পজিটিভ ভোল্টেজ পেয়ে গেল। জি স্যার। তাহলে পজিটিভ ভোল্টেজ পেয়ে গেলে বেজ দিয়ে কি হবে? কারেন্ট ফ্লো করবে। जी सर বেজ দিয়ে কারেন্ট ফ্লো করলে কালেক্টর দিয়েও কারেন্ট ফ্লো করবে। जी सर তাহলে এই যে এখান দিয়ে কারেন্ট ফ্লো করতে শুরু করলো, এখান দিয়েও কারেন্ট ফ্লো করতে শুরু করলো। তাহলে বলো এই ট্রানজিস্টরের এই পয়েন্টের ভোল্টেজ এখন কি আর ভিসিসি আছে? ना না, ভিসিসি চাইতে একটু माइनस कम আছে একটু কম আছে। তাহলে এখন অপারেটিং পয়েন্টটা লোড লাইনের কোথায় সেট করা আছে? একটার সেট করা আছে ধরো এখানে, আর একটার সেট করা আছে এখানে, ঠিক আছে? একটার সেট করা আছে এখানে একটা। এখন এটাকে আমি সুপার ইম্পোজ করব, কেন দুইটার অপারেটিং পয়েন্ট সেম পয়েন্টে আছে। এই যে যেই ফিগারটা আছে এই ফিগারটারে এখন শিফট করো, উপরের দিকে শিফট করো আর বাম দিকে শিফট করো, করতে করতে এক সময় এটা এটার উপরে বসবে কিনা? জি স্যার। जी सर ঠিক আছে, আচ্ছা বসলে এখন কি পাওয়া যাবে? এখন এই যে একটা পয়েন্ট পেলে, দুইটা ট্রানজিস্টরের একটা সেম অপারেটিং পয়েন্ট, সেম পয়েন্টে রাখলাম। এখন আমাকে কি করতে হবে? এখন এর মধ্যে দিয়ে এসি লোড লাইন ড্র করতে হবে। বুঝতে পেরেছো? जी सर তাহলে এবার এরকম হইলো আর কি, আমি একটুখানি একে দেখাই তোমাদের, যে এইখানে এরকম আমরা একটা সিচুয়েশন পেলাম। এই এই এইটার অপারেটিং পয়েন্ট, এটারে মনে করে একটু উপরে তুলে দিয়েছি আর এটার একটু নিচে নামিয়ে দিয়েছি, যার কারণে দুইটার অপারেটিং পয়েন্ট সেম হয়েছে। সেম হওয়ার কারণে এটা হয়ে গেছে কি এসি লোড লাইন, তাই না? এই এখন এই এসি লোড লাইনের মধ্যে দিয়ে আমাদের সুইংটা তৈরি হবে, এখানে সুইংটা তৈরি হবে, এই এখানে ভোল্টেজের সুইং আর এখানে পাওয়া যাবে কি কারেন্টের সুইং। আচ্ছা তাহলে এখন তোমার কি সুবিধা হবে? এবার অপারেশনে চলে আসি, যেটা আমি এখন ড্র করলাম এটা আমি দেখাচ্ছি এখন। হ্যাঁ কোথায় জানো? এই এই যে এখান থেকে শুরু করি, এখানে যেন কি তৈরি হয়? একটা ট্রানজিস্টরের কালেক্টরের ভোল্টেজের শেপটা কেমন হয়? এই যে ভোল্টেজ এমপ্লিফায়ারের কালেক্টরের ভোল্টেজটা কেমন হবে? এটা যদি 0 ভোল্টেজ হয়, কালেক্টরের যে কুশন ভোল্টেজ, সেই কুশন ভোল্টেজের চাইতে বাড়তে থাকে কমতে থাকে, ঠিক না? হ্যাঁ। আর আমরা যখন এখানে একটা ক্যাপাসিটর দিয়েছিলাম, ক্যাপাসিটর এই ডিসি ভোল্টেজটাকে ব্লক করে দিয়েছিল, লোডে শুধু এসিটা চলে গিয়েছে, ঠিক না? জি স্যার। जी আচ্ছা सर এখন আমরা কিন্তু কোনো ক্যাপাসিটর দেইনি, দিয়েছি কি? দিয়েছি হলো একটা ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমারের ইনপুটে দেখো এখানে তুমি একটা ডিসি ভোল্টেজও দিচ্ছ। আমি এটা ড্র করেছি কি, এটা হলো কালেক্টরের ভোল্টেজ ড্র করেছি, ঠিক আছে? তাহলে কালেক্টরের ভোল্টেজটা বাড়বে কমবে বাড়বে কমবে, বাট কখনোই নেগেটিভ হবে না। হবে না। মনে আছে তো এগুলো? জি স্যার। তাহলে এই জিনিসটা তুমি ট্রান্সফরমারের প্রাইমারিতে দিয়েছো, কিন্তু ট্রান্সফরমার নিজে এবার এই ডিসিটাকে আউটপুটে ট্রান্সফার করবে না। ট্রান্সফরমার ডিসির জন্য কাজ করে না, সে এসির জন্য কাজ করে। তাহলে এই এসিটাকে শুধুমাত্র সে আউটপুটে পাঠাবে। বোঝা গেল কথাটা? জি বুঝতে পারছি স্যার। তাহলে এখানে যখন পজিটিভ হাফ সাইকেল আসবে, এখানে এখানে যখন পজিটিভ হাফ সাইকেল আসবে, তাহলে এখানেও পজিটিভ হাফ সাইকেল আসবে, জি ঠিক আছে? স্যার। পজিটিভ হাফ সাইকেল এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস মাইনাস, আর এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। মাইনাস। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্টের রেসপেক্টে এখানে যে ভোল্টেজটা পাচ্ছ সেটা দেখো নেগেটিভ হয়ে গেল, জি স্যার। আর এই পয়েন্টের রেসপেক্টে এখানে যে ভোল্টেজটা পাচ্ছ সেটা পজিটিভ। পজিটিভ হলে ওই যে ফেজ শিফটটা হয়ে গেল। যে একটু আগে আমরা ক্লাস বি এর জন্য যেই ইনপুট দিয়েছিলাম, এই দুইটার মধ্যে ফেজ শিফট দিয়েছিলাম না, জি 180 স্যার ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এই যে এখন 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা। তাহলে এখন এটা যখন ধীরে ধীরে শুরুতে কিন্তু এই ট্রানজিস্টরটা একটু কন্ডাক্ট করবে, কেন করবে? কারণ তুমি ওই যে দিয়ে রেখেছো কি
এই যে 0.7 ভোল্ট ওরেও দিয়েছো, সরি কি বলি 0.9597 নাকি? 0.97 মানে আচ্ছা ভিসিসি থেকে যেটা। আচ্ছা, তাহলে একটা জিনিস একটু তোমাদের ক্লিয়ার করে দিই। সেটা হলো যখন ডিসি অবস্থায় ছিল তখন আউটপুটে কোনো ভোল্টেজ ছিল কিনা, মানে বিফোর গিভিং এনি না, ইনপুট ছিল সিগন্যাল না। ছিল না। কেন কেন এখান দিয়ে তো কারেন্ট ফ্লো করছিল। হ্যাঁ করছিল ঠিকই, একটা কারেন্ট কিন্তু যাচ্ছিল উপরের দিকে ট্রান্সফরমার তো আর একটা কারেন্ট যাচ্ছিল নিচের দিকে। নিচের দিকে। ডিসি কারেন্ট দেখো, এই যে একটা উপরের দিকে যাচ্ছিল এদিকে, যে যে এখানে চলে আসছে, আর একটা নিচের দিকে যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে দুইটা কারেন্টকে তুমি এবার বিয়োগ করো, রেজাল্টেন্ট কত? 0। 0। অথবা ট্রান্সফরমারের কনসেপ্ট যদি মনে থেকে থাকে, যেটা উপরের দিকে যাচ্ছে সেটা যদি পজিটিভ ফ্লাক্স তৈরি করে, নিচের দিকে যে যাচ্ছে সে নেগেটিভ ডিরেকশনে ফ্লাক্স তৈরি করবে, আলটিমেটলি এই সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ রেজাল্টেন্ট যাবে ফ্লাক্স না, থাকবে না, যার কারণে এখানে কোনো ভোল্টেজও ইনডিউসড হবে না। হবে না। ঠিক আছে, এখন আমরা কি দিয়েছি দেখো, এখানে দিয়ে দিয়েছি নেগেটিভ আর এখানে দিয়ে দিয়েছি কি পজিটিভ। পজিটিভ। তাহলে এই ট্রানজিস্টরের কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে কমতে থাকবে, ঠিক না? জি স্যার। কেন কমবে? কারণ এখানে ছিল নেগেটিভ, সরি পজিটিভ ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজের উপরে নেগেটিভ ভোল্টেজ সুপার ইম্পোজ হচ্ছে, তো কমতে থাকবে তাহলে। এটা কমতে থাকবে, কমে কমে এক সময় কি হবে, এখানকার ভোল্টেজ যখন একটু বড় হয়ে যাবে তখন এটা 0 হয়ে যাবে, তখন আর এটা কন্ডাক্ট করবে না। করবে না। আর ধীরে ধীরে এই কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তেছে। বাড়তেছে। তাহলে এটা যদি বাড়লে এটা যেই শেপে আছে সেই শেপেরই এখানে একটা কারেন্ট প্রডিউস হবে, জি স্যার। ঠিক না? আগের মতোই সেই শেপেরই কারেন্ট তৈরি হলো, এই এরকম একটা কারেন্ট তৈরি হবে। তবে এখন দেখো ডিস্টরশনটা থাকবে না। কেন ডিস্টরশনটা থাকবে না? এখন যখন এখানে জিরো ইনপুট আসবে সেই জিরো ইনপুটের জন্যই কারেন্ট ফ্লো করতে শুরু করবে, কারণ আগেই তো কারেন্ট ফ্লো করছিল। এই বলো, যখন এখানে কোনো ভোল্টেজ দিই নাই, এসি ভোল্টেজ দিই নাই, তখন এখানে কোনো ডিসি ভোল্টেজ ছিল কিনা? স্যার ছিল ডিসির জন্য স্যার, কারেন্ট ফ্লো ছিল। করছে। তাহলে ওইটার ডিসি জন্য কারেন্ট এখান কারেন্ট দিয়ে ফ্লো ছিল, করবে। তাহলে এখন ডিসি কারেন্টের উপরে আরো একটা এসি কারেন্ট ইম্পোজ হয়ে শুরুতেই কারেন্ট ফ্লো করতে শুরু করবে। শুরু করবে। ঠিক আছে, তাহলে এই পজিটিভ হাফ সাইকেল এটা ট্রান্সফার করে এখানে দিয়ে দিবে, লোডকে দিয়ে দিবে, তার মানে সেকেন্ডারিতে চলে আসবে। সিমিলারলি যখন এইখানে এবার নেগেটিভ হাফ সাইকেল তৈরি হবে তখন আউটপুটে কি হবে বলো, এই যে এই ট্রান্সফরমারের সিচুয়েশনটা কি হবে, এইবার পোলারিটি চেঞ্জ হবে, তাই না? জি স্যার। পোলারিটি চেঞ্জ হলে এবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য উপরে হয়ে যাবে তোমার নেগেটিভ, এবার উপরে হয়ে যাবে নেগেটিভ, এখানে হবে পজিটিভ। পজিটিভ, আর এখানে হয়ে যাবে নেগেটিভ, নেগেটিভ এখানে হয়ে যাবে পজিটিভ। পজিটিভ। তাহলে এবার কে পজিটিভ পেলো, এইটা পজিটিভ পেলো, আর এটা ধীরে ধীরে নেগেটিভ হয়ে ট্রানজিস্টর, যাবে। সেকেন্ড তাহলে এই ট্রানজিস্টরটা। ট্রানজিস্টরটা ধীরে ধীরে কাট অফের দিকে চলে যাবে, আর এইটা কন্ডাক্ট করতে শুরু করবে। তাহলে এখানে যে কন্ডাকশনটা হবে, এখানে যে ভোল্টেজটা তৈরি হবে, সেই ভোল্টেজটা দেখতে কেমন হবে, সেই ভোল্টেজটা হবে তোমার এই যে এরকম, এবার পিওর হাফ সাইকেল পাওয়া যাবে। আর যেহেতু এটার পোলারিটি ডিফারেন্ট হয়, এখানে এসে এটা নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে ক্রস ওভার ডিস্টরশন চলে গেল, এখানে অপারেশন আমরা পেয়ে গেলাম। দুইটা রেজিস্ট্যান্স সম্বন্ধে এখনো বলা হয়নি, আগেই বলা উচিত ছিল, সরি ভুলে গেছি। তাহলে আমি এখন বলে দিচ্ছি, এই যে এখানে দুইটা রেজিস্ট্যান্স, এর কাজ কি? এর কাজ হলো ইমিটারে রেজিস্ট্যান্স দিলে কি হয় তোমরা জানো, স্টেবিলিটির জন্য। স্টেবিলিটি, রাইট, স্টেবিলিটি। কারণ এখন তো তুমি একটা অপারেটিং পয়েন্ট সেট করেছো, তাই না? জিরোর একটু উপরে একটা অপারেটিং পয়েন্ট সেট করেছো টেম্পারেচারের কারণে বা অন্যান্য কারণে, যেন এই অপারেটিং পয়েন্টটা স্টেবল থাকে, সেই জন্য এখানে একটা রেজিস্ট্যান্স দিতে হবে। এই রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা যখন অনেক ছোট ডিভাইড দেখতে। করেছি, হ্যাঁ অনেক ছোট, রাইট, অনেক ছোট। কারণ কি? কারণ হলো এরা পাওয়ার লস করবে, জি স্যার। ঠিক আছে, এগুলো পাওয়ার লস করবে। তো পাওয়ার লস করলে আমার ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কমবে, এই অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি কমে যাবে, সেই জন্য এটাকে ছোট রাখা হয়েছে, সামান্য স্টেবিলাইজ করা হয়েছে। আবার ছোট হইলেও অনেক বেশি স্টেবিলাইজ করবে, কারণ এখান দিয়ে কারেন্টের ভ্যালু বেশি যায়, তো সেই জন্য। ঠিক আছে, তাহলে এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমি অপারেশন শেষ করলাম, কোশ্চেন আছে? নাই? তাহলে এবার এফিসিয়েন্সি ক্যালকুলেট করব।
ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলে নেই ক্লাস এ বির এফিসিয়েন্সি আমরা করব না। ক্লাস এ বির এফিসিয়েন্সি কেন করব না? কারণ এটা তো ডিফাইন্ড না। আমরা বলছি 180 ডিগ্রির বেশি, কত বেশি সেটা কি ফিক্সড? না স্যার, ফিক্সড না। কেউ হয়তো 185 ডিগ্রি করবে, ঠিক আছে, কেউ হয়তো 190 করবে, কেউ হয়তো 200 করবে, তাই না? কারণ জি স্যার। শর্ত কন্ডিশন ছিল গ্রেটার দেন 180 ডিগ্রি, লেস দেন 360 ডিগ্রি। তাহলে তুমি যত বাড়াইতে থাকবে লস তত বাড়তে থাকবে, ঠিক আছে। কারণ ধীরে 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 যদি তুমি 360 করো, তাহলে 360 আর 365 এর মধ্যে ডিফারেন্স তেমন নেই, তাই না? না স্যার। তখন কিন্তু এর এফিসিয়েন্সি প্রায় ক্লাস এর মতো হয়ে যাবে, বুঝতে পেরেছ? আবার যদি কমাতে থাকো, কমাতে 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 180 ডিগ্রির সাথে সামান্য একটু বেশি, তখন এর এফিসিয়েন্সি হবে কার মতো? ক্লাস ক্লাস বি এর মতো। বি এর মতো। সেই জন্য আমরা আসলে এটা যেহেতু ডিফাইন করি না, সেই জন্য এটার এফিসিয়েন্সি ক্যালকুলেট করা সম্ভব না। তাহলে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করব কার? ক্লাস বি এর। বি এর, ক্লাস বি এর। তাহলে আবার ক্লাস বি তে চলে যাই। এই ক্লাস বি এর, ক্লাস বি এর যখন অপারেশনটা দেখেছো তখন বলো তো, এই যে এখানে প্রথমে বলো যে এইটা ইনপুটে কোনো সিগন্যাল দিলাম না, সে অবস্থায় সে নিজে কোনো পাওয়ার ড্র করবে কিনা? স্যার করার কথা না স্যার। দেখি, তুমি বলছো করার কথা, হ্যাঁ, বাকিরা কি বলে? করবে না তো স্যার, কারেন্ট নেই তো কোনো। কোনো কারেন্ট নাই, সেই জন্য করবে না, ঠিক আছে। স্যার কি ডিসি কিউ পয়েন্ট একটা ফিক্সড করছি না? কোথায় করছো? মানে কিছু ওটা তো দেওয়ার এক্স আগে। অক্ষের উপর। হ্যাঁ, কোথায় সেট করছো সেটা? জি কোন স্যার, পয়েন্টে? আই যখন আইসি যখন 0 তখন। হ্যাঁ, তখন তাহলে এই যে অপারেটিং পয়েন্টটা তুমি এখানে সেট করছো, কারেন্ট কত? স্যার পাওয়ার জি স্যার 0। 0। কারেন্ট জিরো, পাওয়ার জিরো। তাহলে যখন একটা প্রবলেম আমরা সলভ করে ফেললাম যে আমরা যখন এই এমপ্লিফায়ার ইউজ করব না, when the amplifier is not used, the power loss in the amplifier is zero, practically zero, ঠিক আছে, কোনো পাওয়ার সে লস করবে না। আচ্ছা, এবার আসি যে এই যে এখান থেকে যে পাওয়ারটা যাচ্ছে, ডিসি পাওয়ারটা, সেই ডিসি পাওয়ারটা দেখো পজিটিভ হাফ সাইকেলও যাবে, নেগেটিভ আছে। নেগেটিভ হাফ সাইকেলও যাবে, তাই না? পজিটিভ হাফ সাইকেলে একটা পালস তৈরি হবে, এখান থেকে একটা পালস তৈরি হবে, সেটা শেপটা এরকম হবে। আবার নেগেটিভ হাফ সাইকেলেও কারেন্ট কিন্তু এখান দিয়ে একই ডিরেকশনে ফ্লো করবে। দেখো, ট্রান্সফরমারে একবার উপরের দিকে যাবে, একবার নিচের দিকে যাবে, কিন্তু আমার ভিসিসি থেকে কারেন্ট তো অলওয়েজ একই ডিরেকশনে যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে ভিসিসির আমার এরকম একটা পালস হিটিং ডিসি তৈরি হয়ে যাবে, ফুল ওয়েভ, বুঝতে পেরেছো? তাহলে এখানে এভারেজ কারেন্ট কত হবে? এই যে ফুল ওয়েভ পালস হিটিং যে কারেন্ট আছে, এটা ভোল্টেজ বলবো না, কারেন্ট বলছি নাকি? তাহলে এই কারেন্টের এভারেজ ভ্যালু মনে আছে? এই বলো, ফুল ওয়েভ এমপ্লিফায়ারের এভারেজ ভ্যালু বা ডিসি ভ্যালু কত? তো পিক ভ্যালুটাই তো স্যার 2/π দিয়ে মাল্টিপ্লাই করতে হয় না? আমরা ঠিক করে বলো, হ্যাঁ ঠিক আছে। 2 সাথে মাল্টিপ্লাই করি কি? কারেন্টের ভ্যালু 2 ভিএম অথবা 2 আইএম। IM বাই পাই। হ্যাঁ, আইএম বাই পাই, টুয়াইস আইএম বাই পাই। আচ্ছা, টুয়াইস আইএম বাই পাই কত হয়? টুয়াইস 2/পাই কত হয় বলো? 0.636। 0.636। তাহলে আমার ইনপুটের যে এভারেজ ভ্যালুটা আসলো, সেটা আসলো হলো 0.636, ঠিক আছে। এই যে, তাহলে এটা কি? এটা এভারেজ ভ্যালু। এই এভারেজ কারেন্টটা নিচ্ছে কোথা থেকে? ভিসিসি থেকে, তাই না? বোঝো নাই? না স্যার। বোঝো নাই? আল্লাহ, এই যে এখানে আমি যে ড্র করলাম, এই কারেন্টটা কোথা থেকে পাস করতেছে, কোন পয়েন্ট থেকে? এই যে, এই যে টার্মিনালটা কি, এই যে, ও আচ্ছা আচ্ছা, ভিসিসি এই যে টার্মিনাল থেকে। ভিসিসি হ্যাঁ থেকে, বুঝছি স্যার। হ্যাঁ।
তাহলে ভোল্টেজ তো ভিসিসি আছে। এখন ভোল্টেজকে এভারেজ কারেন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে? ইনপুট পাওয়ার। এই যে পি আইডিসি। এটা ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসো যে আমাদের গত ক্লাসে আমরা একটা করেছিলাম, হিসেব করেছিলাম যে আউটপুট বের করেছিলাম কিভাবে। আউটপুট বের করেছিলাম হলো ভি মিন ম্যাক্স মাইনাস ভি মিন ডিভাইডেড বাই ছিল 2√2 আর আই ম্যাক্স মাইনাস আই মিন ডিভাইডেড বাই 2√2, এরকম একটা ফর্মুলা করেছিলাম না? জি স্যার, আচ্ছা, আউটপুট পাওয়ার এসেছিল। রাইট। ওই একই ফর্মুলা তোমরা চাইলে এখানেও ইউজ করতে পারো, অথবা বয়েল স্টেট এই বেলের বইয়ে সংক্ষেপে করেছে, সেই সংক্ষেপেরটা আমরা করে দিতে পারি। আচ্ছা, আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হলো ট্রান্সফরমারের প্রাইমারির পাওয়ারটা হিসেব করতে চাচ্ছি। এই যে এখানে যে পাওয়ারটা দিব সেটাকে পিও প্রাইম বললাম। কি নাম দিয়েছি? পিও প্রাইম। প্রাইম। হ্যাঁ, অথবা আগের সার্কিটে যেটা সেটা। আগের সার্কিটে ছিল কোথাও, ওখানে ট্রান্সফরমার ছিল না, সেখানে যেটা ছিল এই যে এটা, এই যে এখানে এইটা হলো তোমার পিও প্রাইম, এই এখানে আউটপুট প্রাইম। ঠিক আছে, তাহলে এইখানে যে পাওয়ারটা যাচ্ছে তার একটা এসি পাওয়ার, তার একটা এসি সুইং আছে, তার একটা ভোল্টেজের সুইং আছে, তাই না? ভোল্টেজের সুইং আছে। তাহলে এখানে ভোল্টেজ কারেন্টের সুইংটা কত বলো? কারেন্টের সুইংটা ওই যে একটু আগে যেটাকে তুমি পিক বলেছো সেই পিকের সমানই এরকম ভাবে এখানে যাবে, ঠিক না? আর এখানেও জি স্যার। সেম, ঠিক না? জি স্যার। আচ্ছা, ভোল্টেজের সুইংটা কত হইতে পারে বলো তো ম্যাক্সিমাম? ভিসিসি। ভিসিসি সমান। ভিসিসি সমান, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হলো ম্যাক্সিমাম কারেন্টটা পেলাম হলো আইপি, আর ম্যাক্সিমাম ভোল্টেজটা পেলাম হলো কি ভিসিসি, তাই না? তাহলে এই যে আইপি কে ভাগ করব কত দিয়ে? এবার কিন্তু দেখো একটাই নিয়েছি এই যে, সুতরাং 2 দিয়ে ভাগ করার দরকার নেই, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এটাকে √2 দিয়ে ভাগ করব, আর এই ভিসিসি কেও √2 দিয়ে ভাগ করব। √2 দিয়ে ভাগ করলো। তাহলে আসলে দাঁড়ালো কি? একটা ফর্মুলা সবসময় মনে রাখবা, সেটা হলো ভিপি আইপি আর মাল্টিপ্লাইড বাই 0.5, এইটাই হলো এসি পাওয়ার। কারণ ওই যে √2 মাল্টিপ্লাই করলে জি 0.5 স্যার, হবে। ওটা হ্যাঁ, তো হাফ এটা হলো। থাকে। আর এই মুহূর্তে আমার ভিপির ভ্যালু হইলো কত? ভিসিসির সমান, ঠিক না? জি স্যার। না বুঝলে আবার বলি, অপারেটিং পয়েন্টটা সেট করেছো ভিসিসি তে, ভিসিসি কমে 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 0 হলো, তাহলে সুইং এর অ্যামপ্লিটিউডটা কত হলো? ভিসিসি সমান, ঠিক না? জি স্যার। তাহলে এখন বলো আউটপুট পাওয়ার তাহলে কত হলো? 0.5 ভিসিসি মাল্টিপ্লাইড বাই আইপি। আইপি, এই যেটা অ্যাপ্রক্সিমেটলি কেন দিয়েছে? এই যে এখানে একটু জায়গা আসলে আমরা নেগলেক্ট করেছিলাম না, এই যে এই জায়গাটুকুকে নেগলেক্ট করেছি, তাই না? জি স্যার, এটা তো এই জন্য স্যাচুরেশন হ্যাঁ রিজন। হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি লিখেছে। তাহলে এখন ইনপুট আউটপুট রেশিও করো, এই যে সিম্পল হয়ে গেল। তাহলে এটা কত পার্সেন্ট হলো? 78.6। তাহলে এই যে ধীরে ধীরে আমাদের এফিসিয়েন্সি বাড়ছে নাকি? জি স্যার। 78.6। কারো কোনো কোশ্চেন আছে? নেই। এখানে কি বুঝিয়েছে? ওই যে এফিসিয়েন্সিটা বুঝিয়েছে, ঠিক আছে। দেখি নেক্সট টপিকটা কি। নেক্সট টপিক হলো একটা एग्जांपल। আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাসটা কখন শুরু হয়? স্যার 10টায়। ও, 10টায় হলে ছেড়ে দিতে হবে, আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি। হ্যাঁ, তাহলে শেয়ারিং, স্টপ শেয়ার, আর হচ্ছে রেকর্ডিং অফ।